স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে। আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। অবশেষে পরিবার খুঁজে পেলেন সৌদি ফেরত মিজানুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে তাকে শনাক্ত করেন তার এক আত্মীয়। রোববার রাতে ঢাকার আশকোনায় ব্র্যাকের সহায়তায় মিজানুর রহমানকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শুক্রবার মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফেরেন মিজানুর রহমান। প্রায় 2 যুগ পরে দেশে ফিরে ঠিকানাহীন অবস্থায় এলোমেলো ঘুরতে থাকেন তিনি। স্বজনদের কারো ব্যাপারেই কোনো তথ্য দিতে পারছিলেন না। পাসপোর্টে জরুরি যোগাযোগের জন্য যে নম্বর, সেটাও এক দালালের। পরিচয়হীন মিজানুর রহমানকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামে হস্তান্তর করে। ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান জানান, মিজানুর রহমান শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য চেয়ে দেয়া ছবি ও পোস্ট দেখে দুবাই থেকে মিজানুর রহমানকে শনাক্ত করেন তার এক আত্মীয়। শুক্রবার দিবাগত রাতে তাকে খুঁজে পায়। খুঁজে পাওয়ার পর আমাদেরকে শনিবার ভোরবেলা জানায় যে এইরকম সৌদি ফেরত একজন মানুষকে পাওয়া গেছে, তাকে সে কোনো ঠিকানা বলতে পারছে না। তারপরে তার একটা ছবি দিয়ে পাসপোর্টের ডকুমেন্টস নিয়ে আমরা তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলি যে এরকম একজন সৌদি ফেরত, তিনি 22 বছর পর বাংলাদেশে ফিরেছেন, তার পরিবারের সন্ধান প্রয়োজন। দুবাই থেকে আমরা একটা ফোন পাই। দুবাই থেকে আমাদের ফোন করেন ওসমান গনি। ওসমান গনি হচ্ছেন এই মিজানুর রহমানের তার মেজো ভাই। পরিবারের সদস্যরা জানান, মিজানুর রহমান 2001 সালে সৌদি আরব যাওয়ার পর থেকে আর কখনোই দেশে ফিরে আসেননি। তিনি সেখানে গাড়ি চালাতেন। তার দেশে আসার কথা পরিবারের কেউ জানতো না। যখন বাইরে গেছে 2001 সালে গেছে উনি। 2001 সালে যাওয়ার পর ওনার লগে 2 বছর যোগাযোগ ছিল। 2 বছর যোগাযোগের পর আর কোনো যোগাযোগ নেই ওনার লগে। আমাদের ভাই আছে, পাইছে, এটাই খুশি। আমাদের ভাইকে আমরা চিকিৎসা করবো, ভালো করবো, এটাই আমাদের আশা। ওনার জন্য অভিযোগ করবো, করবো, এতটুকু আমাদের মনমানসিকতা এখন নাই। পাসপোর্ট অনুযায়ী মিজানুর রহমানের বয়স 57, বাড়ি চট্টগ্রামের সদরঘাট রোডে। মুনিম রাব্বি, যমুনা নিউজ। কুয়েতে ভিসা প্রতারণায় জড়িতদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন রাষ্ট্রদূত। এছাড়া ভিসার জন্য লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত। তেল সমৃদ্ধ কুয়েতের অর্থনীতি বেশ শক্তিশালী, আর তাই অনেক বাংলাদেশেরই স্বপ্নের দেশ কুয়েত। অনেকের জমি বাড়ি বিক্রি করেও পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশটিতে। সাধারণ মানুষের কুয়েত যাওয়ার এই আগ্রহকে কাজে লাগিয়ে প্রতারণার ফাঁদ পেতেছেন অনেক প্রতারক। নামি দামি কোম্পানিতে আকর্ষণীয় বেতনে চাকরিসহ নানা প্রলোভন দেখিয়ে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। তাদের ফাঁদে পা দিয়ে কুয়েতে গিয়ে কোনো কাজ না পেয়ে সর্বশান্ত হওয়ার ঘটনাও কম নয়। প্রতিদিনই অভিযোগ নিয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ভিড় জমান ভুক্তভোগীরা। তবে কোনো প্রমাণ না থাকায় ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় প্রতারকরা। এমন পরিস্থিতিতে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের। গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ইদানিং অনেকেই ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিসা প্রতারণার কাজ করে যাচ্ছে। যারা এই ধরনের ভিসা প্রতারণার কাজ করে যাচ্ছে আমরা খোঁজ রাখছি। যদি আমরা জানতে পারি তাদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেব। প্রতারকদেরও কড়া বার্তা দেন রাষ্ট্রদূত। বলেন, ভিসা প্রতারণায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, তালিকা করে নেওয়া হবে ব্যবস্থা। যারা এইখানে না জেনে, না বুঝে, না চিনে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা ইমো মেসেজের উপরে আমরা অর্থ প্রেরণ করছে, তাদেরকেও আমি সতর্ক করছি। প্রবাসে থেকে সামাজিক মাধ্যমে দেশবিরোধী অপপ্রচার না করার আহ্বান রাষ্ট্রদূতের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতে এমটিএফের জালিয়াতির শিকার হাজারো মানুষ। পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে এই অ্যাপ পাতে প্রতারণার ফাঁদ। বাংলাদেশের গণমাধ্যমে পুরো বিষয়টি খোলাসা হবার পর অনেক বিনিয়োগকারী লগ্নি করা অর্থ তুলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। ঘটনার পর থেকে বিক্ষোভের মুখে গা ঢাকা দিয়েছেন সিইওরা। অনেকের ধারণা তারা দেশ ছেড়েই পালিয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত।
ঘরে বসে লাখপতি হওয়ার আশায় করেছিলেন বিনিয়োগ, লাখ টাকার স্বপ্ন এখন গুড়ে বালি। উল্টে জালিয়াতির খপ্পরে অর্থ খুইয়ে চাপড়াচ্ছেন কপাল। অনলাইন ভিত্তিক অ্যাপ এমটিএফের মাধ্যমে সর্বশান্ত ভারতের হাজারো যুবক। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, বিহার, ছত্তিশগড়, আসাম সহ বেশ কয়েকটি রাজ্যে প্রতারণার জাল বিছিয়েছে নাম সর্বস্ব কোম্পানিটি। হাতিয়ে নিয়েছে শত শত কোটি রুপি। বিনিয়োগকারীদের দাবি, কেবলমাত্র পশ্চিমবঙ্গের বারাসাত এলাকায় ১৫০০ বিনিয়োগকারী থেকে প্রতিষ্ঠানটি হাতিয়ে নিয়েছে অন্তত ৫০ কোটি রুপি। টাকা আমাদেরকে প্রথম প্রফিট দিয়েছে, লাস্ট মুভমেন্টে এসে যখন হিউজ পরিমাণ কাস্টমার হয়ে গেছে, এখানে যখন ডাক্তার মাস্টার সবাই যখন কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছে, তখন ও টাকাটা নিয়ে উধাও হয়ে গেছে। বাংলাদেশে ১১০০ কোটি টাকা এরকম সামথিং কিছু ওরা ফ্রড করেছে। আমার নিচে আছে ১৫০ প্লাস, তার নিচে আরও আছে। এরা ওখান থেকে নাহলে কয়েক কোটি টাকা ওখান থেকে ইনভেস্ট করেছে গ্রামের মানুষ থেকে, এবং যারা ভ্যান চালক তারাও ইনভেস্ট করেছে। টাকার দায় তারা মোটামুটি কেউ সুসাইড করতে যাচ্ছে। এমটিএফের জালিয়াতি নিয়ে গেল কয়েকদিন ধরে সরব বাংলাদেশি গণমাধ্যমগুলো। এসব খবর দেখেই টনক নড়ে ভারতের বিনিয়োগকারীদের। পরবর্তীতে একাধিকবার অর্থ তুলে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। উপায় না দেখে পশ্চিমবঙ্গে ২ সিইওর বিরুদ্ধে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। আমাদের গ্রামে কম বেশি অনেকই করেছে, আমাদের লেভেলের যারা ছেলে ছিল। যখন আমরা জিজ্ঞাসা করছি যে দাদা আমাদের টাকা উইথড্র হচ্ছে না, বলছে ঠিক আছে, আমরাও যেটা ভেবেছি বা বুঝছি যে আমাদের এখানে এখন সার্ভারের প্রবলেম হচ্ছে। ভুক্তভোগীদের ধারণা, জালিয়াতির বিষয়টি জানাজানি হয় দেশ থেকে পালিয়ে গেছেন ২ সিইও সহ দায়িত্বরতরা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাহরাইনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটির রাজধানী মানামার কুকমিল রেস্তোরাঁয় জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখার উদ্যোগে হয় এই আয়োজন। সংগঠনের সহসভাপতি অলিউর রহমানের সভাপতিত্বে আয়োজন পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি মোহাম্মদ শাহজালাল, রিয়াজুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, নূর কামাল, মোহাম্মদ ইয়াসিন সহ অনেকে। সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার ৩ দিনব্যাপী কনভেনশনের দ্বিতীয় দিন ছিল নানা আয়োজন। সংগঠনটির কনভেনশনের ষষ্ঠ আসরের দ্বিতীয় দিন পরিচালনা করেন খায়রুল হাসান রফিক, আহমেদ আবু ওরাইদা ও আরমান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুনুর রশিদ। প্রধান আলোচক ছিলেন ডক্টর মিজানুর রহমান আজাহারি। আরও বক্তব্য রাখেন শেখ আলতাফ হোসেন, মাওলানা মাহমুদুল হাসান, রিদওয়ান মাজিদি, হোসেন কামানি, ডক্টর সাইদুর রহমান চৌধুরী সহ অনেকে। রোববার শেষ হবে আয়োজন। ওমানে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ইউসুফ মোবাইল শপ। শনিবার ওমানের রাজধানী মাসকাটের উপশহর বারকা গোল্ডেন ড্রাগন মার্টে ব্যবসা প্রতিষ্ঠানটির উদ্বোধন হয়। এতে অংশ নেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী সহ নানা পেশার প্রবাসী বাংলাদেশিরা। প্রতিষ্ঠানের কর্ণধার মাওলানা ইউসুফ জানান, তার এই দোকানে মোবাইল ও মোবাইলের সরঞ্জাম সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য পাওয়া যাবে। বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে বলেও জানান তিনি। মোবাইল জাতীয় যত রকম জিনিস প্রয়োজন আছে সবগুলো পাওয়া যাবে, ঘড়ি থেকে শুরু করে মানে মোবাইল কভার, মোবাইল গ্লাস সব কিছু আর ইত্যাদি সব কিছু পাওয়া যাবে। শান্তি ও স্থিতিশীলতার জন্য ওয়াশিংটনকে কোনো বার্তা নয়াদিল্লি দিলে তা এই অঞ্চলের উপকারে আসবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সম্ভাবনা নাকচ করে তিনি জানান, দণ্ডিত কাউকে এমন সুযোগ দেওয়ার নজির নেই। মূলত ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাওয়া উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন। মন্ত্রী জানান, উদ্যোক্তারা ঐক্যমত না হওয়ায় এখনই বাংলাদেশ সহ নতুন কোনো দেশ সদস্যপদ পাচ্ছে না। নতুন সদস্য নিবেন কিনা সেটা সন্দেহ, কারণ তারা একটা মডালিটিস তৈরি করবেন প্রথম। প্রশ্নোত্তরে আসছে নির্বাচন নিয়ে প্রতিবেশী ভারতের অবস্থান প্রসঙ্গ। গণমাধ্যমের খবর, আওয়ামী লীগের পক্ষে নিজেদের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ভারত। এ নিয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছিলাম মন্ত্রীর কাছে। তারা যেটা ভালো মনে করেন সেইটাই তারা করেছে, এবং আমরা তার সম্পর্কে কিছু বলার কোনো কারণ নাই, বিকজ উই বিলিভ যে তারা অত্যন্ত পরিপক্ক সরকার ব্যবস্থা, এবং তারা তাদের নিজেদের জন্য এবং অন্যান্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য যদি কিছু বলে থাকেন, নিশ্চয়ই এটা অর্থ এলাকার উপকারে আসবে। আসে বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার সুযোগ প্রসঙ্গ। দেশে সর্বোচ্চ চিকিৎসা তাকে দেয়া হচ্ছে,
আর প্রিজনারকে বিদেশে পাঠায় কিনা আমার জানা নাই, এটা আপনি যদি জানতে পারেন তাহলে উইল ওয়েলকাম। ভারতে থাকা বিএনপি নেতা সালাউদ্দিনের ট্রাভেল পাসের মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরের শুরুতেই। তার দেশে ফেরা নিয়ে আগ্রহ ছিল সাংবাদিকদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের ইমিগ্রেশন ল যেটি আছে, বিধিবিধান যে আছে, সেপ্টেম্বরের ডেডলাইন যে পার হয়ে যাবে এটা আমাদের জানা নেই। পার হয়ে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে যে অনুরোধ করবে আমরা সেই অনুযায়ী কাজ করব। জোহানেসবার্গে ব্রিক্স সম্মেলনে পর্যবেক্ষক রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সরকার প্রধানের সাথেও বৈঠক হবে তার। এছাড়াও আফ্রিকার দেশগুলোতে থাকা রাষ্ট্রদূতদের নিয়ে এনভয় কনফারেন্সেও কথা বলবেন তিনি। রিজিওনাল এনভয়েস কনফারেন্সে অংশ নেবেন। চীন, ভারত ও ব্রাজিলের সরকার প্রধানের সাথেও সাইড লাইনে বৈঠকের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যেগুলো এখানে পেয়ে যাব আর বাকি কিছু আমরা দিল্লিতেও আমরা চেষ্টা করতে পারবো। G20 ইভেন্ট হবে, সেখানেও আমরা ভারতের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীর সাথে সেখানেও দেখা হওয়ার সুযোগ আছে। প্রধানমন্ত্রীর সাথে এবার রাষ্ট্রীয় সফর সঙ্গী 14 জন। 24 আগস্ট জোহানেসবার্গ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী। গ্রহণ প্রসঙ্গে আপনাদের মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুরের ভেদরগঞ্জে কথা কাটাকাটির জেরে এক প্রবাসীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলাউদ্দিনের স্ত্রীর অভিযোগ, স্থানীয় আব্দুল হক মৃধার দোকানে বিকাশে টাকা তুলতে গেলে কৌশলে তার ইমো আইডি থেকে ব্যক্তিগত ছবি নিয়ে নেন তিনি। এরপর থেকে তাকে উত্ত্যক্ত করছিলেন আব্দুল হক মৃধা। এই নিয়ে মৃধার সাথে প্রবাসী আলাউদ্দিনের কথা কাটাকাটি হয়। এ সময় আব্দুল হক মৃধা ও তার ভাই রিফাত মৃধা কাঁচি দিয়ে গলায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন আলাউদ্দিন। স্থানীয়রা আব্দুল হক ও রিফাতকে ধরে পুলিশে দেন। খুনের ঘটনা এখনো মামলা হয়নি। নিহতের পরিবারের দাবি, আলাউদ্দিনের স্ত্রীর সাথে আব্দুল হক মৃধার পরকীয়ার কারণেই এই হত্যা। প্রেম করছে আর ভাই ধরা খাইছে, তিনটা বিচার হয়েছে। এবারে সারা ওর ছবি ক্যামেরা চেক করে রাখছে না, এই ছবি দেওয়ার ডিস্টার্ব করছে। ভাই আবার এই মার্গে নামাজ খাইলে পড়তে গিয়া হেরে জিগাইতে গেছে যে এই যে ছবি দিয়া তুই ছবি এমন কালার নষ্ট করতে আসো, তোর কলম অবস্থা বালিব না। এই কইতে গিয়া এই ভাইয়ের জীবন শেষ। জিগাইতে গেছে হেরে দিয়া কেসি দিয়া গাই মারছে। আমরা হেয়ার ফাঁসি চাই, বিচারও চাই। ওই খালি আমার হুমকি দিয়ে মাইরা লাইব, ছবি মাই সেরে দিয়া দিব। পরে আমি গেছে আর হাসপাতাল হেরে দেখাইছি। আমি কই দাও এই যে এই ছবি দিয়া হয় আমার এমন করে। কয় তুই চিন্তা করিস না, তোর মাইরাই দেশ থাকতে পারবো। শক্তিশালী টর্নেডোর আঘাতে গাছ উপড়ে পড়ল গাড়ির ওপর। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের জনস্টনে হয় এই ঘটনা। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী শুক্রবার ঘন্টায় 115 মাইল গতিতে টর্নেডো তাণ্ডব চালায় অঞ্চলটিতে। ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়িঘর, উপড়ে পড়ে অসংখ্য গাছপালা। আগেই সতর্কতা জারি করেছিল স্থানীয় প্রশাসন। বাসিন্দাদের অনেকেই চলে যান নিরাপদ আশ্রয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের ঘূর্ণির সাথে বড় এলাকা জুড়ে উঠতে থাকে আবর্জনা সহ নানা বস্তু। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, একই শহরে 10 ফুট দীর্ঘ একটি যান উড়িয়েও নিয়ে যায় টর্নেডো। তবে ভাগ্যক্রমে বেঁচে যান ভেতরে থাকা গাড়ির চালক। এই ছিল প্রবাসে বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ।